আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি ডায়না। সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশের দাবিতে আজ দেশব্যাপী গণপদযাত্রা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিতে রাজধানীতে পদযাত্রা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে স্লোগান দিয়ে পদযাত্রা শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোথাও আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো বাধার মুখে পড়তে হয়নি তাদের। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। করতে হবে, সংস্কার করতে হবে। আমরা বাতিল চাচ্ছি না, আমরা সংস্কার চাচ্ছি। আমরা চাচ্ছি নির্বাহী বিভাগ এখানে হস্তক্ষেপ করুক, সংসদে বিল উত্থাপন হোক, 56% কোটাকে 5% কোটার আওতা এনে বিল পাশ করায় প্রজ্ঞাপন জারি করুক। দর্শক, শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে আছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বিল্লাল, আর শিক্ষার্থীরা তো এক এক সময় এক এক দাবি তুলছেন, তো দাবি পূরণের বিষয়ে তারা আসলে কতটুকু আশাবাদী? আসলে আপনাকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের যে তাদের কোটা সংস্কার দাবিতে যে আজকের যে মতো যে কর্মসূচি সেটি হচ্ছে পদযাত্রা। এটি মাত্র গুলিস্তান যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে প্রথমে কিন্তু আটকে দিয়েছিল, যে তারা কিন্তু যে বঙ্গভবনের দিকে যাচ্ছিল সেটি কিন্তু শুরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যেতে দেয়। পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই যে ব্যারিকেড ছিল সেটি ভেঙে কিন্তু এখন তারা যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে তাদের যে স্মারকলিপি দেওয়ার কথা ছিল সেই স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। তা আমরা এখানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন যে এখান থেকে তারা তাদের পদযাত্রাটা আসলে গুলিস্তান যে মেন যে পয়েন্ট সেখানে বঙ্গভবনের সামনে পর্যন্ত যাবে। তারপর এখান থেকে তারা তাদের যে 10 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে কিন্তু তারা স্মারকলিপি দিবেন। আপনাদেরকে বলে রাখি যে এই যে পদযাত্রার কারণে কিন্তু যে রাজধানীর যে প্রধান যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কে কিন্তু আসলে তীব্র যানজটের কিন্তু একটি সৃষ্টি হয়েছে। বলে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে তাদেরকে কিন্তু 2টি জায়গায় কিন্তু ব্যারিকেড দিয়ে আটকানোর কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু শিক্ষার্থীরা সেই ব্যারিকেডগুলো কিন্তু বলা যায় যে অতিক্রম করে কিন্তু তারা কিন্তু সেখানে চলে যাচ্ছেন। আর যে দাবি আদায়ের বিষয় যে তারা যেটি বলছেন যে তারা যেটি চান যে সরকারের সরাসরি হস্তক্ষেপ। আমরা জানি যে হাইকোর্ট যে একটি রায় দিয়েছিল সেটি হচ্ছে যে 4 সপ্তাহের যে একটি সময় সেটি কিন্তু তারা কিছুতেই মানতে না যায়। তারা যেটি বলছেন যে সরকারের যে নির্বাহী যে একটি আদেশ, পাশাপাশি সংসদে যে কোটার যে সংস্কার 2018 সালে যে সংস্কার হয়েছিল সেটি না করে সংসদে পুনরায় আবার যে সংস্কারের বিল একটি পাশ করে কিন্তু তারা এখন শুরুতে যদিও দাবি করা হয়েছিল কোনো প্রকার কোটা থাকবে না, এখন বলছে যে সংস্কার করে সর্বোচ্চ 5 থেকে 10% পর্যন্ত কোটা থাকবে। সেই আসলে তারা দাবি, যতদিন পর্যন্ত তারা দাবি না আদায় হবে তারা বলছেন যে তারা যে কোনো মূল্যে হচ্ছে তারা কিন্তু রাজপথে তাদের যে আন্দোলন সেটা কিন্তু তারা চালিয়ে যাবে। তো আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে শুধু ঢাকা না, ঢাকার আশপাশে যে সকল জেলা রয়েছে সেই সকল জেলাতে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেই সকল জেলাতে কিন্তু তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তাদের যে পদযাত্রাটি সেটা কিন্তু আসলে বঙ্গভবনের দিকে যাচ্ছে। আসলে আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারবো যে তাদের কতটুকু পর্যন্ত তারা পুলিশের কোনো বাধার মুখে পড়ে কিনা। তো এই ছিল গুলিস্তান থেকে আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। কোটা সংস্কারের এক দফা দাবিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা কর্মসূচি শেষে স্মারকলিপি দিয়েছেন। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণপদযাত্রা কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রুয়েট ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা। জেলার আরও কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রায় অংশ নেয়। এরপর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন কোটা বিরোধীরা। খুলনা নগরীর 8টি কলেজের শিক্ষার্থীরা শহীদ হাদিস পার্কে একত্রিত হয়। পরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফিনের কাছে স্মারকলিপি দেন। বরিশাল এবং কুমিল্লাতেও শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। দর্শক, কোটা বাতিলে শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিষয়ে জানাবেন?
জি মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, সারা দেশের নয় বরিশালেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারাও পদযাত্রা করে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এসে তারা স্মারকলিপি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি বরাবরে। তো এই স্মারকলিপিগুলো ইতিমধ্যেই বরিশালের যিনি জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি সেগুলো রিসিভ করেছেন এবং তিনি এই বিষয়গুলো নিয়ে উচ্চ মহলে কথা বলবেন এমনটি তাদেরকে আশ্বাস দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের। আমরা দেখেছি সকালে প্রথমেই সরকারি ব্রজমোহন অর্থাৎ বরিশাল বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা এখানে এসেছেন এবং এসে তারা প্রথমে স্মারকলিপি দিয়েছেন। এরপর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট তারা স্মারকলিপি দিয়েছেন, বরিশাল সরকারি মহিলা কলেজ, এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় যারা আসলে মূল নেতৃত্বের ভূখণ্ডে রয়েছে তারাও কিন্তু স্মারকলিপি দিয়েছেন। সবশেষ কিছুক্ষণ আগে তারা স্মারকলিপি দিয়ে তারা আবার কলেজে অবস্থান নিয়েছেন, তাকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে তাদের অভ্যন্তরীণভাবে কিছু কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো তারা পালন করবে। এছাড়াও সন্ধ্যার পরে কিন্তু তারা মশাল মিছিল এবং সেখানে গণসংগীত তারা আয়োজন করেছে, সেগুলো করে তারা প্রতিবাদ জানাবেন। এছাড়াও যে সকালে তথ্যটি জানিয়ে রাখি, যে সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই আন্দোলনের সাথে একযোগে আন্দোলন করছে, তারা কিন্তু সকালবেলায় এসেই বরিশালের গুরুত্বপূর্ণ যে সড়ক সেই মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখানে কিন্তু কিছু যানজট সৃষ্টি হয়েছে। তারা কিন্তু সড়কে বাধা দিয়েছে সাধারণ মানুষকে চলাচলের জন্য এবং তাদের দাবি একটি, সেটা হচ্ছে যে কোটা বাতিল নয়, কোটা সংস্কার চায় এবং এই যত দ্রুত তারা কোটা সংস্কার হবে তত দ্রুত তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চায়। এই ছিল তাদের বক্তব্য। আর বরিশালের জেলা প্রশাসন বলেছেন যে যেহেতু তার কাছে এসেছে তিনি এটি মন্ত্রণালয়ে পাঠাবে বা তার উচ্চপদস্থ যারা রয়েছেন তাদের কাছে পাঠাবে, পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে গোটা ছাত্র সমাজ। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মাহবুবা ছাত্রদের স্মারকলিপি দেওয়ার সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছে সরকারের নেই, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি। তাই আন্দোলন নিয়ে নানা ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের স্বার্থান্বেষীরা উস্কানি দিচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠান শেষে দাবি করেন মন্ত্রী। বলেন, আদালতে বিষয়টি বিচারাধীন থাকার পরও রাজপথে আন্দোলন যৌক্তিক নয়। কোটা বিরোধীদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে মন্ত্রী বলেন, মামলায় যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তার সত্যতা পাওয়া না গেলে মামলা খারিজ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। কারা উস্কানি দিয়েছে কিংবা কারা এখানে দায়ী এবং সেগুলি আমরা তদন্তের আগে কিছু বলতে হবে। মামলার তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। কোটা বিরোধী আন্দোলনে পুলিশকে বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। দুপুরে সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। খোকন বলেন, সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দিতে চাইছে, অথচ যৌক্তিক দাবিতে আন্দোলন তাদের মৌলিক অধিকার। কোটা বিষয়ে আদালতের বক্তব্য অস্পষ্ট দাবি করে তিনি বলেন, হাইকোর্ট তার রায়ে কোটা সংশোধনের ক্ষমতা দিয়েছে সরকারকে, আবার আপিল বিভাগ বলছে আদালতে মীমাংসা হবে। এ সময় 56% কোটা অযৌক্তিক দাবি করে খোকন বলেন, আবেদ আলীর মতো লোকেরা কোটা ব্যবহার করছে, কোটা নিয়ে দুর্নীতি করছে। এসব সমস্যা সমাধানে একজন বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। সরকারের যে চিন্তাভাবনা, পুলিশের যে চিন্তাভাবনা, তাদেরকে বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা মানবাধিকার লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি দাবি করি আমরা। এদিকে পেনশন স্কিম প্রত্যয় নিয়ে অনলাইনে মিটিং করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এই মিটিংয়ে কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হবে সভায়। এর আগে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রত্যাবর্তনের
প্রবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলন শুরুর ১৩ দিনের মাথায় সরকারের সঙ্গে আলোচনায় বসেন নেতারা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া জানিয়েছেন, সমিতি আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শিক্ষকদের কি সুযোগ সুবিধা থাকবে, কি সুযোগ সুবিধা দেওয়া হবে, সে আলোকে আমরা সিদ্ধান্ত নেব। যদি মনে করি যে আমাদের এখন যে আগের যে স্কিমটা আছে যেটাতে আমরা আছি, সূচনা বক্তব্য দিয়েই আমি অন্যকে সভা পরিচালনার দায়িত্ব দিয়ে এসেছি, সেখান থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকেই আমরা আপনাদেরকে বলতে পারবো। এর আগে আমরা কিছুই বলতে পারবো না। আগামীর অর্থনীতির কথা মাথায় রেখে বাংলাদেশ এখন রাজনৈতিক কূটনীতির চেয়ে বাণিজ্যিক কূটনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ৮ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল হাওয়া ভবনের চাঁদাবাজি লুটপাটের দেশ। রপ্তানি পণ্য বহুমুখীকরণের সাথে নতুন নতুন রপ্তানি অঞ্চল খুঁজতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্টে বিস্তারিত। সম্ভাবনার দেশ বাংলাদেশ। বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২১-২২ অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেল ৭৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ঢাকা। ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকা। পরে সরকার প্রধান বলেন, বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়ার কারণে বেড়েছে দেশের অর্থনীতির আকার। মাঝে বৈশ্বিক করোনা আর যুদ্ধ পরিস্থিতিতে খানিকটা বাধা পেলেও এখনো সঠিক পথে আছে দেশের অর্থনীতি। আমি যখন বিদেশে যাই, কোনো এলাকায় যাই, আমি ওই অঞ্চলের সমস্ত অ্যাম্বাসাডারকে নিয়ে মিটিং করি। যেমন আমি ইংল্যান্ডে গেলাম, আমি ইউরোপের সবাই তাকে ডাকলাম। আমাদের যেটা নির্দেশ হচ্ছে যে এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। গতানুগতিক দেশগুলোর বাইরে পণ্য রপ্তানির নতুন নতুন জায়গা খোঁজার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরামর্শ ছিল পণ্য বহুমুখীকরণেরও। আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। কারণ যেসব দেশের দিকে এতদিন আমরা করতাম, তাদের বললাম তো আমি যে তাদের ক্রয় ক্ষমতাও কমে গেছে, দারিদ্র্যের হার বেড়ে গেছে, সেখানকার অবস্থা উপরে বোঝার উপায় নাই। উপরে তারা ফিটফাট, কিন্তু ভিতরে যে কি সেটা যারা থাকে তারা জানে। তো সেই জন্য আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে। ২০২৬ সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এর জন্য আগাম প্রস্তুতিও চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করছি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা থেকে শুরু করে বিভিন্নভাবে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী প্রেস কনফারেন্স আজ বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। ৩ দিনের চীন সফর শেষে বুধবার স্থানীয় সময় রাতে প্রধানমন্ত্রী দেশে ফেরেন। এই সফরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ২১ সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্র সই করে বাংলাদেশ ও চীন। শুক্রবার ৬ ঘন্টার ভারী বৃষ্টিতে অন্তত ১২ ঘন্টা ডুবেছিল রাজধানীর প্রধান সড়ক সহ আবাসিক অনেক এলাকা। অথচ জলাবদ্ধতা নিরসনে ২ সিটি কর্পোরেশন গেল ৪ বছরে ৭৩০ কোটি টাকার সুয়ারেজ লাইন সহ বিভিন্ন প্রকল্প হাতে নেয়। কিন্তু দখলে আর দূষণে থাকার কারণে কাজ কিছুই হচ্ছে না। ড্রেনেজ ব্যবস্থায় মাস্টার প্ল্যানে কাজ না করা সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় এমন অবস্থা বলছেন নগর পরিকল্পনাবিদ আক্তার মাহমুদ। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বছরের পর বছর যায়, নগরের দায়িত্বে আসে নতুন অভিভাবক। জলাবদ্ধতা নিরসনে দেয়া হয় নানা প্রতিশ্রুতি, কিন্তু ভাগ্যের যেন কোনোই পরিবর্তন আসে না রাজধানীতে বাস করা মানুষের। শুক্রবারের সকালটা বৃষ্টির মধুরতায় শুরু হলেও কিছুক্ষণের মধ্যে বিষাদে পরিণত হয়। রাজধানীর অলিগলি ছেড়ে পানি আসে প্রধান সড়কে। কোথাও বুক পরিমাণ, আবার কোথাও হাঁটু পরিমাণ পানিতে ডুবে থাকে তিলোত্তমা ঢাকা।
ক্ষতির পরিমাণ আঁচ করা যায় শনিবার নিউ মার্কেটে গেলে। বৃষ্টির পানি জমে নষ্ট হয় অনেক দোকানের পণ্য। সবকিছু থেকে পরিত্রাণ চান ব্যবসায়ীরা। এটা তো সমাধান একটা আমরা চাই, গেলে যে আমরা একটা ব্যবসায়ীরা তো চায় না কেউ একটা ব্যবসায়ীদের লস হোক। যে অবস্থা, ব্যবসার কোনো অবস্থা নাই, ময়লার কারণে সোয়ারেজ লাইনগুলো বন্ধ হয়ে যায়, এগুলো তদারকি না করার কারণে এই অবস্থা। কিছু কিছু দোকানদারেরও দোষ আছে, আবার কিছু কাস্টমারও আছে যাদের ভুলের কারণে যারা ময়লা আবর্জনা এক জায়গায় ফালায়। এ তো গেল নগরের পানি জমে থাকার অবস্থা। সব দোষ কি কর্তৃপক্ষের? নগরে বাস করে মানুষের কি কোনোই দায় নেই? কিন্তু রাস্তায় পড়ে থাকা পলিথিন আর বোতলের ছবি বলে ভিন্ন কথা। নগর পরিকল্পনাবিদরা বলছেন ড্যাব বাস্তবায়ন করতে পারলে ভোগান্তি কমবে। পাশাপাশি ড্রেনেজ নিয়ে কোনো মাস্টার প্ল্যান না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি। গত 4 বছরে যা দেখলাম, এটা শুধুমাত্র রক্ষণাবেক্ষণ এবং কিছু সামান্য অ্যাডহক বেসিসের কাজ হয়েছে, কিন্তু ড্রেনেজ মাস্টার প্ল্যানের কোনো বাস্তবায়নের কাজ হয়নি। ডিটেল এরিয়া প্ল্যান যখন সর্বোচ্চ আইন দ্বারা অ্যাপ্রুভড হয়, তখন এটাকে মানতে কিন্তু বাধ্য। সমাধান তো একটা জায়গায়, সেটা হচ্ছে সকলকে এই প্ল্যান মানতেও হবে এবং মানাতেও হবে। দুই দিক থেকে এই সহযোগিতা লাগবে। শুধু তাই নয়, ড্রেনেজের উন্নয়নের সঙ্গে জনগণকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নগরে বসবাস করি, আমরা সুনাগরিক হয়ে উঠতে পারিনি। আমাদের রাস্তাঘাটে, ড্রেনে সমস্ত ময়লা, প্লাস্টিক যা কিছু আছে, এগুলো আমরা মনে করি যে ওটাই হচ্ছে জায়গা যেখানে ফেলার মতো জায়গা। আইনের প্রয়োগের চেয়ে এখানে দরকার হচ্ছে সচেতনতা। শুক্রবারের দিন গড়িয়ে রাত নামে, এরপর ধীরে ধীরে কমতে থাকে জমে থাকা পানি। এর মধ্যে রাস্তায় যানবাহন বিকল হয়ে ভোগান্তি চরমে ওঠে নগরবাসীর। প্রশ্ন ওঠে, এত টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পে কতটুকু উপকার হলো? সাকিবুর রহমান, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রে নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে হামলাকারী ও এক সমর্থক নিহত হয়েছেন। ট্রাম্পের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। এ ঘটনাকে হত্যা চেষ্টা বলে অভিহিত করেছে FBI। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশ, হঠাৎই অজ্ঞাত বন্দুকধারীর গুলি। এতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কান বিদ্ধ করে বের হয়ে যায় একটি বুলেট। অল্পের জন্য প্রাণের রক্ষা পান ট্রাম্প। তবে বিচলিত না হয়ে মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়ান ট্রাম্প। ফাইট বলে কর্মীদের উজ্জীবিত করেন। মাত্র 200 ফুট দূর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়ে হামলাকারী। এর পরপরই দ্রুত মঞ্চ থেকে নামে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। পরে নেওয়া হয় হাসপাতালে। আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের এই প্রার্থী বর্তমানে সুস্থ রয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না। এদিকে হামলার পর দেয়া প্রথম বক্তব্যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ট্রাম্প। আগামী নভেম্বরে হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এমন হামলার ঘটনায় বিশ্ব নেতারাও নিন্দা জানান। রাকিব হাসান, RTV। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ উজ্জীবিত ইংল্যান্ডের মুখোমুখি হবে অপরাজিত স্পেন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী খেলাটি শুরু রাত 1টায়। জার্মানিকে টপকে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোপ সেরা হবার পথে হাঁটছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের সরাসরি আক্রমণাত্মক কৌশলে নিজেদের দারুণভাবে মেলে ধরেছেন ওলমো, ইয়ামাল, নিকো উইলসমার। নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচে ফিরছেন লারোজা ডিফেন্ডার কারভাহাল। এদিকে বিশ্বকাপ জিতলেও এখনও ইউরো শিরোপা ছোঁয়া হয়নি ইংল্যান্ডের। টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে সেই বৃত্ত ভাঙতে চায় গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। বেলিংহাম, ফোডেন, সাকা ও কেইনরা প্রস্তুত নতুন ইতিহাস লিখতে। কোপা আমেরিকার ফাইনালে সোমবার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু ভোর 6টায়।
উরুগুয়েকে টপকে রেকর্ড ১৬তম শিরোপা জয়ের প্রত্যাশায় প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। ডি মারিয়াকে বিদায় উপহার দিতে সতীর্থদের একাট্টা করেছেন দলপতি লিওনেল মেসি। আর ভুল শুধরে শিষ্যদের কৌশল বাস্তবায়নে মনোযোগী হতে বলেছেন আল বিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। এদিকে ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপার দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে প্রত্যয়ী কলম্বিয়া। হামেস রদ্রিগেজের পুনর্জন্ম আর লুইস ডিয়াজ দানিয়েল মুনোজদের গতি দিয়ে প্রতিপক্ষকে ধরাশয়ী করার পরিকল্পনা নেস্তর লরেন্জোর দলের। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জনের একজন কুমিল্লার আবু সোলেমান মোহাম্মদ সোহেল। স্থানীয় বাসিন্দারা জানান, ছোট জুয়েলারি দোকানের মালিক থেকে রাতারাতি কোটিপতি বনে যায় সোহেলের পরিবার। যদিও সোহেল নিজেকে ঢাকার বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত। কুমিল্লা থেকে গোলাম কিবরিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। গ্রামের মেধাবী ছেলে ঢাকায় প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী সোহেল প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার। এমন খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাসুয়া গ্রামে। সিআইডি জানিয়েছে, কুমিল্লা জেলা স্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকা কমার্স কলেজে ভর্তি হন সোহেল। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন এমবিএতে। এরপর জড়িয়ে পড়েন প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে। সিআইডি জালে ধরা পড়ার আগে গ্রামের মানুষ সোহেলকে মেধাবী ঢাবি শিক্ষার্থী ও ঢাকার বড় ব্যবসায়ী হিসেবেই জানত। তবে তার একের পর এক জমি কেনা দেখে সোহেলকে ঘিরে গ্রামবাসীর বিস্ময় ছিল। গ্রামের যে কর্নার দিয়ে যাবেন ওই কর্নার দিয়ে তাদের সম্পত্তি আছে, অন্তত ২০০ কোটি টাকার সম্পত্তি আছে তার এলাকার মধ্যে। সমস্ত সম্পদ মালামাল ক্রোক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য রাষ্ট্রের কাছে আমাদের পুরা কুমিল্লাবাসীর দাবি। আমরা যতদূর জানতাম সে ঢাকায় গার্মেন্টস ব্যবসা করত, পাশাপাশি শুনছি শেয়ার বাজারে ব্যবসা করত। স্থানীয়রা জানান, সোহেলের বাবা আব্দুল ওহাব গ্রামের লোক দিয়ে জমি জমা চাষ করাতেন, সেই টাকায় চলত সংসার। পরে সোহেলের দুই ভাই সুজন ও খালেদ কুমিল্লা সদর ও বুড়িচংয়ে জুয়েলারির ব্যবসা শুরু করেন। এর মধ্যে রাতারাতি কোটিপতি বনে যায় পরিবারটি। সে রাতারাতি এত বড় লোক হয়ে গেল কি করে এটা আমরা জানি না। এলাকাতে কোনো কিছু হইলে এরা মামলা হামলা করতে দ্বিধাবোধ করে না, পুলিশ নিয়ে আসে। এটা খুব অপরাধমূলক কাজ, তার আছে না বিচার হওয়া উচিত। সোহেলের প্রশ্ন ফাঁস কাণ্ডে বিব্রত গ্রামবাসী। তারা চায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি। সঠিক বিচার হোক, প্রত্যাশা এরকম, রাষ্ট্র যাতে ব্যবস্থা নেয়, ভবিষ্যতে আর কেউ এই কর্ম করতে সাহস না পায়। সাইয়েদ মাহমুদ, RTV। বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। ভিকারুননিসার পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম। এর আগে ৭ জুলাই বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য রোববার দিন ধার্য করেন আপিল বিভাগ। ভর্তি বাতিল করে দিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এই ভর্তি বাতিলই থেকে যাবে, তবে ওয়েটিং লিস্টে ১৬৯ জন ভর্তি করার সুযোগ পাবে। দেশের বিভিন্ন অঞ্চলে কমছে বন্যার পানি। ভারী বৃষ্টি না হওয়ায় গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি ১৮ সেন্টিমিটার কমেছে। তবে এখনও মানুষের দুর্ভোগ কমেনি। নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় দুর্ভোগে আছে মানুষ। মৌলভীবাজারে ধীর গতিতে পানি কমায় দুর্ভোগ চরমে উঠেছে মানুষের। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি কমলেও দুধকুমার ও ধরলার পানি কিছুটা বেড়েছে। এতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে আছেন দুর্গতরা। জামালপুরের রাস্তাঘাট, বসত ভিটা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে আছে বানভাসী মানুষ। বন্ধ আছে প্রাথমিক ও মাধ্যমিক সহ প্রায় ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এই জেলায় বন্যায় ১১,৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। টাঙ্গাইলে এখনও পানিবন্দী আছে হাজারো পরিবার। কালিহাতীতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ১৫টি গ্রাম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। ইসরায়েল বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার জন্য এই হামলা চালিয়েছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকাকে নিরাপদ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানেই একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ দেইফ। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত নয়।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।